রাতে শোবার সময় ছেলে আমার ঘরে এসে বলল, মা, আজ থেকে আমি তোমার সাথে ঘুমাব। আমি অবাক হয়ে বললাম, কেন? তোর তো আলাদা ঘর আছে। সে আমার বিছানায় শুয়ে পড়ল। মা, আমি একা ঘুমাতে ভয় পাই। আর তুমিও তো একা। আমি বললাম, তুই তো আর ছোট নেই। কিন্তু সে আমার কোমরে হাত রেখে বলল, মা, বয়স দিয়ে ভালোবাসা মাপা হয় না। আমি সরে যেতে চাইলে সে আমাকে জড়িয়ে ধরল। মা, আমি চাই আমরা স্বামী স্ত্রীর মতো এক বিছানায় ঘুমাই। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, আমি জানি তুমিও চাও। তোর চোখে আমি দেখেছি। আমি প্রতিবাদ করতে গেলে সে আমার ঠোঁটে আঙুল রেখে বলল, শুধু শোনো মা। অন্ধকার ঘরে তার শ্বাস আমার গলায় লাগছিল। মা, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন সুন্দর নারী হিসেবেও দেখি। আমি কাঁপতে লাগলাম। সে আমার হাত ধরে বলল, এই হাত যে আমাকে লালন করেছে, আজ আমি চাই এই হাতই আমাকে স্পর্শ করুক, ভালোবাসুক। আমার গলা শুকিয়ে গেল। সে আমার কপালে চুমু দিয়ে বলল, মা, আমি তোমার ছেলে, কিন্তু আজ থেকে তোমার স্বামীও। তার কথায় আমার মাথা ঘুরতে লাগল। রাতের নীরবতায় শুধু আমাদের শ্বাসের শব্দ। সে আমার কাছে আরও ঘেঁষে এসে বলল, মা, তুমি আমার সব কিছু। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম ঋতুপর্ণা সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম বিশ্বজিৎ সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। প্রিয়া 14 বছর বয়সী, স্কুলে যায়। আমার নাম ঋতুপর্ণা। আমি একজন সাধারণ গৃহিণী। কিন্তু যা ঘটেছে আমার জীবনে তা কখনো ভাবিনি। এই গল্পটা এমন অদ্ভুত যে বিশ্বাস করাটাই কঠিন। কিন্তু সত্যি, প্রতিটি কথা সত্যি। সব শুরু হয়েছিল গত বছরের শীতকালে। আমার স্বামী বিশ্বজিৎ সরকারি চাকরিতে ব্যস্ত থাকত। আমার ছেলে রাহুল তখন 19 বছর বয়সে। মেয়ে প্রিয়া 13 বছরের। সে রাতে আমি একা ঘরে শুয়েছিলাম। বিশ্বজিৎ অফিসের কাজে ঢাকায় গিয়েছে। হঠাৎ রাহুল আমার ঘরে ঢুকল। তার চোখে এক অদ্ভুত ভাব। সে আমার কাছে এসে বসল। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। তার গলার স্বরে কেমন যেন একটা রহস্যময়তা। কি কথা বাবা? এত রাতে? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি তোমাকে কিছু বলতে চাই যা আমি কাউকে বলিনি। সে আমার হাত ধরল। আমি প্রতি রাতে অদ্ভুত স্বপ্ন দেখি। সেই স্বপ্নে একটা পুরানো বাড়ি আছে। আর সেই বাড়িতে লুকানো আছে একটা গুপ্তধন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি বলছিস রাহুল? স্বপ্ন তো স্বপ্নই। না মা, এটা শুধু স্বপ্ন নয়। রাহুলের চোখে উত্তেজনা। আমি জানি এই বাড়িটা কোথায়। এটা আমাদের গ্রামে দাদুর বাড়ির কাছেই। আমার মনে পড়ল, রাহুলের দাদু মারা যাবার আগে বলেছিলেন যে তিনি কোথায় যেন কিছু লুকিয়ে রেখেছেন। কিন্তু কেউই সেটা বিশ্বাস করেনি। রাহুল, তুই কি বলতে চাইছিস? মা, আমি চাই তুমি আমার সাথে সেই বাড়িতে যাও। আমার বিশ্বাস সেখানে সত্যিই কিছু আছে। আমি একটু ভাবলাম। কিন্তু তোর বাবা তো নেই। আর প্রিয়াকে কি করব? মা, প্রিয়াকে নিয়েই যাব। এটা আমাদের পারিবারিক রহস্য। আমাদের সকলেরই জানা উচিত। পরের দিন সকালে আমি বিশ্বজিৎকে ফোন করলাম। তাকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করতে চাইল না। কিন্তু রাহুলের জেদের কাছে আমরা সবাই হার মানলাম। 3 দিন পরে আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। বিশ্বজিৎ, আমি, রাহুল আর প্রিয়া। গ্রামে পৌঁছে আমরা রাহুলের দাদুর পুরানো বাড়িটা খুঁজতে লাগলাম। বাড়িটা ছিল একদম জঙ্গলের মধ্যে। কাটাঝোপে ভর্তি। দেখেই বোঝা যাচ্ছিল অনেক দিন কেউ এখানে আসেনি। এই হচ্ছে সেই বাড়ি। রাহুল উত্তেজিত গলায় বলল। আমার স্বপ্নে দেখা বাড়ির হুবহু মতো। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। চারদিকে ধুলোবালি আর মাকসার জাল। প্রিয়া ভয়ে আমার হাত ধরে রইল। রাহুল সোজা গেল একটা ঘরে। সেখানে গিয়ে মেঝের একটা বিশেষ জায়গা হাত রাখল। মা, এখানে মেঝের নিচে কিছু আছে। বিশ্বজিৎ একটা কোদাল নিয়ে এসেছিল। আমরা সেখানে খুঁড়তে লাগলাম। কিছুক্ষণ পরেই একটা কাঠের বাক্স বেরিয়ে এলো। বাক্স খোলার পর আমরা অবাক হয়ে গেলাম। ভেতরে পুরানো স্বর্ণের গহনা, মুদ্রা আর একটা চিঠি। চিঠিটা পড়ে আমরা জানতে পারলাম যে রাহুলের দাদু সত্যিই এই ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন।
তার ইচ্ছা ছিল যে তার পরিবারের কেউ একদিন এটা খুঁজে পাবে। কিন্তু রাহুল, তুই কিভাবে জানলি এই জায়গার কথা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। রাহুল হাসল। মা, আসলে এটা কোনো স্বপ্ন নয়। দাদু মারা যাবার আগে আমাকে একটা পুরানো ডায়েরি দিয়েছিলেন। সেখানে সব লেখা ছিল। কিন্তু সেই ডায়েরি এতই পুরানো ভাষায় লেখা ছিল যে বুঝতে অনেক সময় লেগেছে। তাহলে তুই আমাদের সাথে মিথ্যে বলেছিস? বিশ্বজিৎ একটু রাগ করল। না বাবা, মিথ্যে নয়। আমি চেয়েছিলাম এটা একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার হোক আমাদের সবার জন্য। রাহুল ব্যাখ্যা করল। আমরা সেই ধনসম্পদ নিয়ে বাড়ি ফিরলাম। কিন্তু সবচেয়ে বড় পাওয়া ছিল আমাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হওয়া। পরের দিনগুলোতে আমরা জানতে পারলাম যে দাদুর লুকিয়ে রাখা ধনসম্পদের মধ্যে শুধু স্বর্ণরূপাই নয়, বরং কিছু গুরুত্বপূর্ণ জমির দলিলও ছিল। রাহুল সেই ডায়েরি ভালোভাবে পড়ে জানতে পারল যে দাদুর আরও কিছু গোপন সম্পত্তি আছে বিভিন্ন জায়গা। মা, দাদু এত চালাক ছিলেন। তিনি জানতেন যে ভবিষ্যতে আমাদের এই সম্পদের দরকার হবে। রাহুল বলল। আমি হাসলাম। হ্যাঁ বাবা, তোর দাদু সত্যিই অনেক বুদ্ধিমান ছিলেন। এরপর থেকে রাহুল সেই ডায়েরি নিয়ে গবেষণা করতে লাগল। প্রিয়াও সেই কাজে সাহায্য করতে লাগল। একদিন রাহুল খুব উত্তেজিত হয়ে আমার কাছে এল। মা, আমি আরেকটা জায়গার সন্ধান পেয়েছি। সেখানে নাকি দাদুর একটা গুপ্ত ল্যাবরেটরি আছে। ল্যাবরেটরি? তোর দাদু তো কৃষক ছিলেন। না মা, দাদু শুধু কৃষক ছিলেন না। তিনি একজন গুপ্ত বিজ্ঞানীও ছিলেন। তিনি বিভিন্ন উদ্ভিদের উপর গবেষণা করতেন। আমি আরও অবাক হলাম। সেটা কোথায়? আমাদের বাড়ির পেছনের জঙ্গলে একটা পুরানো কুয়ার ভেতরে। পরের সপ্তাহে আমরা সেখানেও গেলাম। সত্যিই সেই কুয়ার নিচে একটা গোপন কক্ষ পেলাম। সেখানে ছিল অনেক পুরানো বই, গবেষণার যন্ত্রপাতি আর বিভিন্ন রকমের বিরল গাছের বীজ। বিশ্বজিৎ সব দেখে বলল, তোর দাদু সত্যিই একজন অসাধারণ মানুষ ছিলেন। আমরা তো কিছুই জানতাম না। রাহুল বলল, বাবা, দাদু চেয়েছিলেন যেন আমরা নিজেরাই এসব আবিষ্কার করি। তিনি চেয়েছিলেন এটা হোক আমাদের একটা অ্যাডভেঞ্চার। সেদিন রাতে আমরা পুরো পরিবার মিলে সেই গবেষণাগারে বসেছিলাম। রাহুল সেই পুরানো বইগুলো পড়ছিল। প্রিয়া বিভিন্ন যন্ত্রপাতি দেখছিল। হঠাৎ প্রিয়া চেঁচিয়ে উঠল, দেখো, এই বইয়ে একটা মানচিত্র আছে। আমরা সবাই দেখলাম। সত্যিই একটা মানচিত্র ছিল। সেটা দেখে মনে হচ্ছিল আরও কোনো গোপন জায়গার সন্ধান। রাহুল সেই মানচিত্র মিলিয়ে দেখল। মা, এটা নাকি একটা পুরানো মন্দিরের মানচিত্র। সেই মন্দিরে নাকি আছে একটা অতিপ্রাকৃত শক্তির উৎস। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কী রকম শক্তি? মা, দাদুর লেখা অনুযায়ী সেই মন্দিরে আছে একটা বিশেষ পাথর। সেই পাথর মানুষের ভবিষ্যৎ বলতে পারে। বিশ্বজিৎ সন্দেহ করে বলল, এসব কুসংস্কার নয় তো? না বাবা, দাদু বিজ্ঞানী ছিলেন। তিনি কুসংস্কারে বিশ্বাস করতেন না। তিনি হয়তো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা খুঁজে পেয়েছিলেন। পরের মাসে আমরা সেই মন্দির খুঁজতে বের হলাম। এবার আমাদের সাথে ছিল আমার ভাই সুমিত আর তার পরিবার। মন্দিরটা ছিল পাহাড়ের চূড়ায়। অনেক কষ্ট করে সেখানে পৌঁছালাম। মন্দিরটা দেখতে খুব পুরানো কিন্তু খুবই সুন্দর। ভেতরে ঢুকে আমরা দেখলাম একটা বিশেষ কক্ষ আছে। সেখানে সত্যিই একটা অদ্ভুত পাথর রাখা। রাহুল সেই পাথর ছুঁয়ে দেখল। হঠাৎ তার চোখ বন্ধ হয়ে গেল। সে কেমন যেন অদ্ভুত কথা বলতে শুরু করল। আমি দেখতে পাচ্ছি। প্রিয়া একদিন একজন বিখ্যাত ডাক্তার হবে। আমি নিজে একদিন দাদুর মতো গবেষক হব। আর মা, তুমি একদিন একটা বই লিখবে আমাদের এই অ্যাডভেঞ্চারের উপরে। আমরা সবাই অবাক হয়ে শুনলাম। রাহুল আবার স্বাভাবিক হওয়ার পরে বলল যে সে কিছুই মনে করতে পারছে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, রাহুলের বলা কথাগুলো সত্যি হতে শুরু করল। প্রিয়া সত্যিই পড়াশোনায় খুব ভালো করতে লাগল আর তার স্বপ্ন হল ডাক্তার হওয়া। রাহুল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের বিষয়ে ভর্তি হল আর তার আগ্রহ বাড়তে লাগল গবেষণা। আর আমি সত্যিই শুরু করলাম একটা বই লিখতে। আমাদের পুরো পারিবারিক অ্যাডভেঞ্চারের উপরে। এই গল্পটাই সেই বইয়ের অংশ। আমি জানি অনেকে বিশ্বাস করবে না। কিন্তু আমাদের পরিবারের জন্য এটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। দাদুর রেখে যাওয়া রহস্য আমাদের শুধু ধনসম্পদই দেয়নি, দিয়েছে একসাথে কিছু করার আনন্দ। আমাদের পরিবারটা আগের চেয়ে অনেক বেশি কাছাকাছি এসেছে। রাহুল এখনও সেই ডায়েরি পড়ে নতুন নতুন জায়গার সন্ধান করে। প্রিয়া তার সাথে সব সময় থাকে।
বিশ্বজিৎ এখন আর সন্দেহ করে না, বরং উৎসাহ নিয়ে আমাদের সাথে যায়। আর আমি শুধু খুশি যে আমাদের পরিবারে এত রহস্য, এত রোমাঞ্চ লুকিয়েছিল। দাদুর মতো একজন অসাধারণ মানুষ ছিলেন আমাদের পরিবারে। এই গল্প এখানেই শেষ নয়। আমাদের অ্যাডভেঞ্চার এখনও চলছে। প্রতি সপ্তাহে আমরা নতুন কিছু আবিষ্কার করি। গতকাল রাহুল বলেছে যে সে আরেকটা গোপন কক্ষের সন্ধান পেয়েছে। সেটা নাকি আমাদের বাড়ির নিচেই। আমি জানি না সেখানে আমরা কি পাব। কিন্তু একটা জিনিস নিশ্চিত, আমাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হবে। রাহুল এখন ২১ বছর বয়সে। সে বলেছে যে দাদুর মতো সেও একদিন তার পরিবারের জন্য কিছু গোপন রহস্য রেখে যেতে চায়। প্রিয়া এখন ১৫ বছর বয়সে। সে বলেছে যে সে তার মেয়েদের জন্য এমন রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি করবে। আর বিশ্বজিৎ, সে এখন আমাদের সবচেয়ে বড় সমর্থক। সেই প্রস্তাব করেছে যে আমরা একটা পারিবারিক অ্যাডভেঞ্চার ক্লাব তৈরি করি। আমাদের এই গল্প হয়তো অবিশ্বাস্য মনে হবে অনেকের কাছে। কিন্তু সত্যি কথা হল, প্রতিটা পরিবারেই লুকিয়ে আছে কোনো না কোনো রহস্য। শুধু সেটা আবিষ্কার করার মতো কৌতূহল আর সাহস থাকতে হয়। আমাদের পরিবারে সেই রাতে রাহুলের আশাটাই ছিল সব রহস্যের চাবি। যদি সে না আসত, যদি আমাকে না বলত, তাহলে হয়তো আমরা কখনোই জানতে পারতাম না দাদুর রেখে যাওয়া এই অসাধারণ উপহার। জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন সবকিছু বদলে যায়। আমাদের জন্য সেই মুহূর্তটা ছিল সেই রাত, যখন রাহুল আমার কাছে এসে বলেছিল তার স্বপ্নের কথা। সেই রাত থেকে আজ পর্যন্ত আমাদের জীবন একটা অন্য মাত্রা পেয়েছে। প্রতিদিন এখন একটা নতুন আবিষ্কারের সম্ভাবনা নিয়ে শুরু হয়। আর আমি এখন শুধু একজন গৃহিণী নই। আমি একজন অ্যাডভেঞ্চারার, একজন গবেষক, একজন লেখক। এই গল্পটা শুনে যদি কেউ অনুপ্রাণিত হয় নিজের পরিবারের রহস্য খুঁজতে, তাহলে আমার এই লেখা সার্থক হবে। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ হয়নি। গত মাসে রাহুল আরেকটা চমকপ্রদ আবিষ্কার করেছে। সে দাদুর ডায়েরিতে একটা গোপন কোড খুঁজে পেয়েছে। সেই কোড অনুযায়ী আমাদের বাড়ির ভিত্তির নিচে একটা সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গ নাকি সরাসরি চলে গেছে গ্রামের পুরানো রাজবাড়িতে। মা, দাদু নাকি সেই রাজবাড়ির রাজার সাথে গোপন চুক্তি করেছিলেন। রাহুল উত্তেজিত গলায় বলল। রাজা মারা যাবার আগে তার সব ধনসম্পদ দাদুর কাছে গচ্ছিত রেখেছিলেন। আমি অবিশ্বাসের সুরে বললাম, সেটা কি সম্ভব রাহুল? তোর দাদু তো একজন সাধারণ কৃষক ছিলেন। না মা, দাদু কোনো সাধারণ কৃষক ছিলেন না। তিনি ছিলেন একজন গুপ্ত এজেন্ট। ব্রিটিশ আমলে তিনি স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করতেন। বিশ্বজিৎ এবার আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, সেটার প্রমাণ কোথায়? রাহুল একটা পুরানো চামড়ার ব্যাগ বের করল। এই ব্যাগটা পেয়েছি সেই গোপন কক্ষেই। এর ভেতরে আছে দাদুর আসল পরিচয়ের কাগজপত্র। ব্যাগ খুলে আমরা দেখলাম কিছু পুরানো ছবি, চিঠিপত্র আর একটা লাইসেন্স। সেই লাইসেন্সে লেখা ছিল বিশেষ গোয়েন্দা বিভাগ। প্রিয়া অবাক হয়ে বলল, তাহলে আমাদের দাদু একজন গোয়েন্দা ছিলেন? হ্যাঁ প্রিয়া, আর শুধু যে গোয়েন্দা ছিলেন তা নয়। তিনি ছিলেন একজন মাস্টার স্পাই। রাহুল গর্ব করে বলল। আমি একটা চিঠি হাতে নিলাম। সেটা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে লেখা। সেখানে দাদুকে ধন্যবাদ জানানো হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য। এটা তো অবিশ্বাস্য, আমি বললাম। আমরা কেউ জানতামই না যে দাদুর এত গৌরবময় অতীত ছিল। রাহুল বলল, মা, এখনও অনেক রহস্য বাকি আছে। দাদুর ডায়েরি অনুযায়ী তিনি বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ নথিপত্র লুকিয়ে রেখেছেন। পরের সপ্তাহে আমরা সেই সুড়ঙ্গের সন্ধানে বের হলাম। সত্যিই আমাদের বাড়ির নিচে একটা পুরানো সুড়ঙ্গ পেলাম। সেটা দিয়ে হেঁটে আমরা পৌঁছালাম রাজবাড়ির ভেতরে। রাজবাড়িটা এখন ধ্বংসপ্রাপ্ত। কিন্তু একটা গোপন কক্ষে আমরা পেলাম অসংখ্য মূল্যবান জিনিসপত্র। সোনার মুদ্রা, প্রাচীন পাণ্ডুলিপি, দুর্লভ রত্নপাথর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারতের স্বাধীনতা সংগ্রামের কিছু গোপন দলিল। বিশ্বজিৎ সব দেখে বলল, এগুলো তো জাতীয় সম্পদ। আমাদের এগুলো সরকারের কাছে হস্তান্তর করা উচিত কি? রাহুল সায় দিল, হ্যাঁ বাবা, দাদু চেয়েছিলেন যেন এই দলিলগুলো একদিন দেশের কাজে লাগে। আমরা সেই দলিলগুলো জাদুঘরে দান করে দিলাম। জাদুঘরের কর্তৃপক্ষ আমাদের জানালো যে এই দলিলগুলো ইতিহাসের অমূল্য সম্পদ। এর কয়েক মাস পর আমাদের পরিবার বিখ্যাত হয়ে গেল। পত্রিকায় আমাদের গল্প ছাপা হল। টেলিভিশনে আমাদের সাক্ষাৎকার নেওয়া হল। কিন্তু সবচেয়ে বড় সারপ্রাইজ এলো যখন সরকারের তরফ থেকে আমাদের একটা পুরস্কার দেওয়া হল দেশের ঐতিহ্য রক্ষার জন্য। রাহুল এখন ইতিহাস নিয়ে পড়াশোনা করে।
তার স্বপ্ন হল দাদুর মতো দেশের জন্য কিছু করা। প্রিয়া এখন ১৬ বছর বয়সী। সে আর্কিওলজি নিয়ে পড়তে চায়। তার মনে হয় আরও অনেক পুরাতন জিনিস আবিষ্কার করা যাবে। আমি আমার বইটি শেষ করেছি। বইটার নাম দিয়েছি দাদুর গোপন রহস্য। বইটি খুব জনপ্রিয় হয়েছে। বিশ্বজিৎ এখন আমাদের সব অ্যাডভেঞ্চারের ডকুমেন্টেশন করে। তার ইচ্ছা একটা ডকুমেন্টারি ফিল্ম বানানো। আমাদের এই গল্প প্রমাণ করে যে প্রতিটা পরিবারেই কোনো না কোনো অসাধারণ ইতিহাস লুকিয়ে থাকে। শুধু সেটা খুঁজে বের করার সাহস আর ধৈর্য থাকা চাই। দাদুর রেখে যাওয়া এই রহস্যগুলো আমাদের শুধু ধনী করেনি, করেছে গর্বিত। আমরা জানতে পেরেছি যে আমাদের পূর্বপুরুষ ছিলেন একজন দেশপ্রেমিক বীর। আজও যখন রাতে ঘুমাতে যাই মনে হয় দাদু কোথাও আছেন। তিনি হয়তো আমাদের দেখে খুশি হচ্ছেন যে আমরা তার রেখে যাওয়া গুপ্তধন খুঁজে বের করতে পেরেছি। রাহুল এখনও প্রতি রাতে সেই ডায়েরি পড়ে। সে বলে যে আরও অনেক রহস্যের সমাধান বাকি আছে। গতকাল সে আমাকে বলেছে যে দাদুর একটা গোপন ফর্মুলা আছে। সেই ফর্মুলা দিয়ে নাকি এমন ওষুধ তৈরি করা যায় যা যে কোনো রোগ সারিয়ে তুলতে পারে। আমি জানি না এটা কতটা সত্যি। কিন্তু আমাদের পরিবারের এই অ্যাডভেঞ্চার এখনও চলমান। প্রতিদিন নতুন কিছু আবিষ্কার, প্রতিদিন নতুন রহস্যের সমাধান। এই রোমাঞ্চকর জীবনটাই এখন আমাদের স্বাভাবিক জীবন। আমি আমার পরিবারের সকলের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে রাহুলের কাছে, যে সেই রাতে আমার কাছে এসে তার স্বপ্নের কথা বলেছিল। সেই একটা রাতই আমাদের পুরো জীবনটা বদলে দিয়েছে। আমরা এখন শুধু একটা সাধারণ পরিবার নই, আমরা একদল অ্যাডভেঞ্চারার। দাদু আমাদের শিখিয়েছেন যে জীবনে সবসময় কিছু না কিছু রহস্য থাকে। সেই রহস্যগুলো সমাধান করতে পারলেই জীবনটা হয়ে ওঠে আরও অর্থবহ। আমার এই গল্প শুনে যদি কেউ তার নিজের পরিবারের ইতিহাস খোঁজার অনুপ্রেরণা পায়, তাহলে আমার মনে হবে আমার লেখা সফল হয়েছে। কারণ প্রতিটা পরিবারেই আছে কোনো না কোনো অসাধারণ গল্প। শুধু সেটা আবিষ্কার করার মতো কৌতূহল আর সাহস থাকতে হয়। আমাদের অ্যাডভেঞ্চার আরও চলবে। দাদুর রেখে যাওয়া আরও অনেক রহস্য সমাধান করতে হবে। আর যতদিন এই রহস্যগুলো থাকবে, ততদিন আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হতে থাকবে। এই গল্পটা এখানেই শেষ। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার কখনো শেষ হবে না।